গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন কুমার মিত্রর লেখা গল্প ঘাটশিলায় দুর্ঘটনা। গল্পে বিভিন্ন চরিত্র: বিনায়ক বাবু, ম্যানেজার, নির্মাল্য, পালিত এবং পুলিশ অফিসার। গল্পের চরিত্রাভিনয়ে শুভজিৎ রায়, দীপায়ন মালাকার এবং পল্লব গায়েন। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কুমার মিত্রর লেখা ঘাটশিলায় দুর্ঘটনা। বাবা বলেছিলেন, গত 10 বছরে ঘাটশিলা অনেক বদলে গেছে। মৌভাণ্ডারকে তো প্রায় চেনাই যায় না। নতুন ব্রিজ হয়েছে সুবর্ণরেখার ওপর। কপার মাইন্সের চাকুরিদের জন্য অসংখ্য কোয়ার্টার্স গড়ে উঠেছে আলাদা। কথা হচ্ছিল বাবার সঙ্গে পাশের হোটেলের এক ভদ্রলোকের। জায়গাটা ডাহিগড়ার রেল লাইনের কাছেই। পাশাপাশি দুটো হোটেল, ওয়েসিস আর ওয়েস্টার্ন। নির্মাল্যরা উঠেছে ওয়েসিসে আর ওই ভদ্রলোক ওয়েস্টার্নে। নাম যতই জবরদস্ত হোক না কেন, নেহাতি সাধাসিধা দোতলা কোঠাবাড়ি, তবে বাগবাগিচায় ঘেরা আর আশপাশটা মনোরম। সামনে ঢেউ খেলানো খোলা মাঠ, ফলে সেখানে একরকম সৌন্দর্য আছে। হোটেলের সামনে একখানি রাস্তা একদিকে গেছে হাইওয়ের দিকে, আর অন্য দিকটা যেটা, সেটা সুবর্ণরেখা ছুঁয়েছে। রাস্তার ধারে শীতের রোদ্দুরে গা পেতে গল্প করছিলেন ওরা, নির্মাল্যর বাবা বিনায়ক বাবু আর ওই ভদ্রলোক। উনি বয়সে বিনায়ক বাবুর মতোই, 50 কি 52। লম্বা শক্তপোক্ত চেহারা, মাজা মাজা রং, ছোট ছোট করে ছাঁটা ব্যাকব্রাশ চুল, চোখে কালো ফ্রেমের মোটা লেন্সের চশমা। গলার আওয়াজ ভারী এবং ব্যক্তিত্বপূর্ণ। মধ্যবয়সী হলেও ভদ্রলোক বেশ শৌখিন, কোনো বড় দরের চাকুরে টাকুরে বলেই মনে হয়। নির্মাল্য অলস কৌতূহলে মাঝে মাঝে ভদ্রলোককে দেখছিল, আবার কখনো ছড়ানো মাঠের ওপরে যে বসতি আছে তার ওপর চোখ ছড়িয়ে দিচ্ছিল। নির্মাল্যর আপাত নিরীহ চোখ দুটোর মধ্যে ঈগলের মতো তীক্ষ্ণ অন্তর্ভেদী নজর, আর কান দুটো বড় সজাগ। সর্বক্ষণ সে যেন ওদের কথাবার্তা মন দিয়ে গিলে নিচ্ছিল। সাধারণ আতপৌরে কথাবার্তা যা হামেশাই হয়ে থাকে, কিন্তু নির্মাল্যর স্বভাবই ওই সব কিছুতেই চোখ রাখা এবং সব কিছুতেই কান পাতা। 72 সালে বিনায়কবাবু যখন সপরিবারে ঘাটশিলায় এসেছিলেন, নির্মাল্যও সঙ্গে এসেছিল, কিন্তু তখন সে খুব ছোট, 5 কি 6 বছর বয়স। ফলে সেবার সে কি দেখেছে শুনেছে কিছুই আর মনে নেই। তবে এবার তার কিন্তু ঘাটশিলা মোটেই মন্দ লাগছে না। শীত এবছর বেশ জমিয়ে পড়েছে, আর পাহাড়ি এই অঞ্চলে শীতের আলাদা একটা চার্ম আছে। এমন খোলামেলা ভূপৃষ্ঠ, দিগন্তে পাহাড়ের সিলুয়েট ছবি, আশেপাশে রাঙামাটির তরঙ্গ, ছবির মতো বাড়িঘর, সমস্ত কিছুর মধ্যেই কেমন একটা ছুটি ছুটি ভাব। বোটানিক্সে পিকনিক করতে গেলে মনের ভার নেমে গিয়ে যেমন একটা হুল্লোড় ভাব আসে, সেরকম একটা ভাব সবার মনেই। কান খাড়া করল নির্মাল্য। বাবাকে সে বলতে শুনল, সঙ্গে কাউকে দেখছি না যে, একলা এসেছেন নাকি?
ভদ্রলোক একটু দেরিতে উত্তর দিলেন। একলা ঠিক নয়, একজন ফ্রেন্ড আসার কথা আছে। উনি স্টিল এক্সপ্রেসে আসবেন। আপনি তো দেখছি ফ্যামিলি নিয়ে এসেছেন। কি বলছেন? আমি মজা করে ঘুরে বেড়াবো আর বাড়ির লোকজন আফসোস করবে? এটা কেমন স্বার্থপরতা বলে মনে হয় না মিস্টার? আমাকে মিস্টার পালিত বলে ডাকতে পারেন। আমি শ্রীযুক্ত অবিনাশ চন্দ্র পালিত। হ্যাঁ, আপনি খাঁটি কথাই বলেছেন বিনায়কবাবু। তাছাড়া লোকজন সঙ্গে না থাকলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। এই দেখুন না, আপনার সঙ্গে আলাপ হলো বলে কেমন গল্প গাছা করে সময়টা কেটে গেল। তবে আমার যা কাজ আছে তাতে ওই অবিনাশ পালিত কথাটা অসমাপ্ত রেখে একটা কায়দা দুরুস্ত কাঁধ ঝাঁকালেন। অনেক লোকেরই অকারণ শ্রাগ করার অভ্যাস আছে। নির্মাল্যর কিন্তু মনে হলো পালিতবাবু কিছু একটা চেপে গেলেন। বিনায়কবাবু অবশ্য সরল মনেই জিজ্ঞাসা করলেন, যদি কিছু মনে না করেন একটা কথা, কি করেন আপনি? এই ব্যবসাপাতি গোছের কিছু। ও, তাহলে বিজনেসম্যান? হ্যাঁ, ভালো ভালো। ওর চেয়ে ভালো জিনিস আর কি আছে? অগাধ স্বাধীনতা। আমার তো পরাধীনতার ভেতর দিয়েই জীবন কাটলো। অর্থাৎ চাকরি করেন, ভালো। বিনায়কবাবু, চাকরি জিনিসটায় স্বাধীনতার অভাব ঠিকই, কিন্তু ব্যবসার মতন ঝুঁকি তো নেই। আচ্ছা, ওটি আপনার ছেলে বুঝি? নির্মাল্যকে চোখের ইঙ্গিতে দেখালেন অবিনাশ পালিত। হ্যাঁ, আমার ছেলে নির্মাল্য। পড়ে টড়ে? হ্যাঁ, ওই হায়ার সেকেন্ডারির ছাত্র। ভারী মুখ চোরা তো, খুব শান্ত দেখছি তো, চুপচাপ। মুখচোরা শান্ত? তবেই আপনি ওকে চিনেছেন। মানে? মোটেই ও ওরকম নয়, একেবারে আলাদা। দারুণ ইনকুইজিটিভ। আপনি গোয়েন্দা কাহিনী কি রহস্য গল্প টল্প পড়েন মিস্টার পালিত? পড়েন? তাহলে জেনে রাখুন, ও একটা খুদে শার্লক হোমস কি এরকুল পোয়ারো। অবিনাশ পালিতের চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। বটে, ভেরি ইন্টারেস্টিং। তাহলে ওকে একটু বাজিয়ে দেখতে হয় তো। আমি আবার অবসর সময়টা ওই থ্রিলার জাতীয় বই টইতে ডুবে থাকি কি না। আচ্ছা, আমার দু একটা প্রশ্নের উত্তর দাও তো নির্মাল্য। বাবার সরলতায় মনে মনে একটু বিরক্তই হচ্ছিল নির্মাল্য। কি দরকার ছিল একজন অচেনা মানুষকে এইসব কথা বলবার? বাইরে অবশ্য সে হাসিমুখী বজায় রাখল আর বলল, বলুন। স্কটল্যান্ড ইয়ার্ডের যে বিশ্বজোড়া নাম সে তো তুমি জানোই। আমার প্রশ্ন, স্কটল্যান্ড ইয়ার্ড সলভ করতে পারেনি এমন দুই একটা কেস, তার কথা বলতে পারবে? নির্মাল্য পাকা কুইজ মাস্টারের মতো ঝটিতে উত্তর দিল, জ্যাক দ্য রিপার মিস্ট্রি। গুড, এটা অবশ্য সহজ ছিল। দ্বিতীয়টা কিন্তু জটিল হবে। কোনান ডয়েল যে শার্লক হোমস চরিত্র তৈরি করেছেন তার আদলে অন্য কোনো চরিত্র ছিল কি? লেখকই বা কে? নির্মাল্য হেসে বলল, এটা তো আরও সহজ। চরিত্রটা ছিল গোয়েন্দা দু প্যাঁ, আর লেখক এডগার অ্যালেন পো। অবিনাশবাবু এ কথা শুনে প্রায় লাফিয়ে উঠলেন। ওয়ান্ডারফুল! বিনায়কবাবু, আপনার ছেলেটি একেবারে পিওর গোল্ড। ইস, 9:30, আমায় একবার বেরোতে হবে। পরে কথাবার্তা হবে, তবে চলি। আচ্ছা। বিনায়কবাবু হাত নেড়ে বাই জানালেন। অবিনাশ পালিত দূরে চলে যাচ্ছিল, আর সেদিকে কড়া নজরে তাকিয়েছিল নির্মাল্য। মনে মনে ভাবল, ইংরেজিতে যাকে অ্যাভারেজ ম্যান বলে, লোকটি যেন ঠিক সেই রকম নয়। তার দৃষ্টি অনুসরণ করে বিনায়কবাবু বললেন, কিরে, কিরকম লাগলো ভদ্রলোককে? এ কথা শুনে নির্মাল্য গম্ভীর গলায় বলল, বেশ ইন্টারেস্টিং। বেলা সবে 9:30।
স্নান খাওয়া দাওয়া সারতে বেলা 12:30 কি 1:45। হাতে এখন অঢেল সময়। বাবা এখন হোটেল রুমে, মা স্নান টান সারছেন। পায়ে পায়ে হোটেল এলাকা ছেড়িয়ে বেরিয়ে এলো নির্মাল্য। সামনে মেটাল রোড আর তার পাশেই রেল লাইন। প্যান্টের পকেট থেকে ছোটোখাটো একটা জিনিস বার করলো নির্মাল্য। একটা বাইনোকুলার, আকৃতিতে ক্ষুদ্র কিন্তু খুবই শক্তিশালী। মাধ্যমিকটা কৃতিত্বের সঙ্গে পাশ করার পর বিনায়কবাবু ওকে এটা ভালো উপহার দিতে চেয়েছিলেন। ও চেয়ে নিয়েছিল এই বাইনোকুলারটি। বাইনোকুলারে চোখ লাগিয়ে রেল লাইনের ওপারটা দেখে নিল নির্মাল্য। এক জায়গায় একদল মানুষের ভিড়, যেন কিছু একটা হচ্ছে ওখানে। মাটির উঁচু ঢেউটায় কয়েকটা কোঠাবাড়ি ছাড়া ছাড়া, আর ওপারে ধু ধু শূন্য। ওই শূন্যতার নিচেই কোথাও ফুলডুংরি পাহাড়টা বাইনোকুলার দিয়েও চোখে এলো না, কারণ ওটা চড়াইয়ের আড়ালে পড়ে গেছে। রেল লাইন পার হয়ে চলে এলো নির্মাল্য। ওই ঢিবিটার কাছে অত মানুষের জমায়েত কেন? চেহারা আর সাজ পোশাকেই মালুম হচ্ছে বেশিরভাগই এরা স্থানীয় মানুষ। খাবার জিনিস সাজিয়ে বসে গেছে কিছু লোক। মেলা টেলা নাকি? নির্মাল্য তার বয়সী একটি ছেলেকে জিজ্ঞাসা করে জানতে পারল ফির রোববার এখানে মুরগা লড়াই হয়। সারা সিংভূম জেলায় এমন মুরগা লড়াই আর কোথাও হয় না। বেলা 11টা থেকে 4টে পর্যন্ত চলে লড়াই। লড়াই দেখার খুব ইচ্ছা হলো নির্মাল্যর, কিন্তু তার এখনও ঘণ্টাখানিক বাকি। ততক্ষণ এখানে দাঁড়িয়ে বাজে সময় খরচা করার কোনো মানেই হয় না। সে ফুলডুংরিটা একবার ঘুরে আসতে পারে। ভিড় পেছনে রেখে উঁচু নিচু মাঠের উপর দিয়ে উত্তর পশ্চিমমুখ হাঁটা লাগালো নির্মাল্য। ওদিকেই ফুলডুংরি পাহাড়। গাছগাছালি ঘেরা লালচে ঢিবির চূড়াটাও দেখা যাচ্ছে ওখানে। ওটাই ফুলডুংরি। এদিকটায় লোক বসতি অল্প, ছাড়া ছাড়া 2-4টে বাড়ি। প্রথমে একটা মেটাল রোড, বেশ চওড়া আর মসৃণ। স্টেট হাইওয়ে বলেই মনে হয় এটা, আর তার গায়েই ফুলডুংরি। বাইনোকুলার বের করে চোখে চড়ালো নির্মাল্য। বেলে পাথরের পাহাড়, একক একটা পাথরের ঢিবি, আসলে সামান্যই উঁচু। ছড়িয়ে ছিটিয়ে কটা শাল, কেন্দু আর বেলগাছ। পাকদণ্ডির রাস্তা ঘিরে আছে ডুংরির মাঝামাঝি অংশটাকে। নির্মাল্যর হাসি পেল। ওই টিলার আবার পাকদণ্ডি। ফুলডুংরির তলায় এসে চোখ থেকে যন্ত্রটা নামালো নির্মাল্য। ছবির মতো সুন্দর পাহাড়টাকে এক মনে দেখতে লাগলো নির্মাল্য। তারপর আপন খেয়ালেই পাকদণ্ডি পথটাকে অনুসরণ করল তার নজর। রাস্তাটা উত্তরমুখ খানিকটা গিয়ে বাঁকের মুখে হারিয়ে গিয়েছে, কিন্তু বাঁকের মুখটার কাছাকাছি দুটো মূর্তি ভেসে উঠল বাইনোকুলারে। হাঁটছে পাশাপাশি, খুব নিবিষ্ট ভঙ্গিতে কথা বলছে বলে মনে হচ্ছে। দুজনের মধ্যে একজন বেশ লম্বা, অন্যজন মাঝারি চেহারার। কথা বলতে বলতে দীর্ঘকায় লোকটা একবার পেছনে ফিরে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। কিন্তু অতটুকু সময়ের মধ্যেই মুখের মালিককে চিনে ফেলেছে নির্মাল্য। সেটা আর কেউই নয়, অবিনাশ পালিত। কিন্তু পালিতবাবু এখন এখানে কেন? ওর তো এখন স্টেশনে বন্ধুকে রিসিভ করে হোটেলে নিয়ে আসার কথা ছিল। সঙ্গী ভদ্রলোকটাই বাকে, বন্ধু নিশ্চয়ই নয়। বন্ধু হলে লটবহর সমেত এখানেই বা আসবে কেন? তাছাড়া লোকটাকে পালিতবাবুর বন্ধুগোছের কেউ বলেও তো মনে হচ্ছে না। খুব সাদাসিধা এবং দেহাতি ধরনের লোক। ওর মতো শৌখিন মানুষের বন্ধু হওয়ার যোগ্য সে নয়। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। লহমায় মন স্থির করে পাহাড়ে উঠতে লাগলো নির্মাল্য।
জায়গাটা এমন খোলামেলা যে নিজেকে খুব একটা গোপন করে রাখার উপায় নেই। তাছাড়া জায়গাটা ছোট, যে কোনো মুহূর্তে পালিতবাবুর চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা একটা আছে, অথচ সেটা চাইছিল না নির্মাল্য। বেশ একটা মানসিক উত্তেজনা অনুভব করছে এখন সে। তবে 2-4টে দল আছে এখানে, পাকদণ্ডের আঁকবাঁকগুলো আছে, শাল কেন্দুর গুঁড়ির আড়াল আছে। নির্মাল্য ফুট 50 খাড়াই তড়িঘড়ি উঠে এসে পাকদণ্ডের রাস্তাটা ধরে দ্রুত গতিতে এগিয়ে গেল। বাইনোকুলারটা হাতে থাকা এখন সন্দেহজনক বলে ওটাকে পকেটে রাখল সে। চেঞ্জারদের দলগুলো ডুংরির দক্ষিণ দিকে, এদিকে এরা 3 জন মাত্র। বাতাসের শব্দ এবং পালিতবাবুর চাপা গলার কথাবার্তা ছাড়া এদিকে আর কোনো শব্দ নেই। বাঁকের মুখটা গিয়ে আর এগোনো নিরাপদ নয়, সে কথা বুঝে পাকদণ্ডির ধারের পাথরের দেয়ালে পিঠ ঠেস দিয়ে দাঁড়ালো নির্মাল্য। অবিনাশ পালিত এবং তার সঙ্গী বাঁকের ঠিক ওধারটাতেই দাঁড়িয়ে কিংবা বসে। এই অবস্থায় নির্মাল্য ধরা পড়লে যে কেউ বুঝতে পারবে যে সে আড়ি পেতে ওদের কথা শোনার চেষ্টা করছে। উপস্থিত বুদ্ধিমতো সে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে পাথরের দেয়ালে নিজের নাম লিখতে ব্যস্ত হয়ে পড়ল। এমন অনেকেই করে এই জায়গায় এসে। নির্মাল্যর কান দুটো কিন্তু রাডারের মতন তখন সক্রিয় এবং সতর্ক। পাথরের দিক থেকে যে কটা মূর্তি তুমি পারবে, ওদিক থেকে ছাড়া ছাড়া ভাবে কথা ভেসে আসছে, কখনো স্পষ্ট আবার কখনো অস্পষ্ট। নির্মাল্য উৎকর্ণ হলো। তুমি মুনাফার দিকটাই দেখছো রামচাঁদ, কত ঝুঁকি নেই সেটা তো দেখছো না। র মেটেরিয়াল জোগাড় করাই শক্ত হয়ে উঠেছে দিনে দিনে। আমার সাফ কথা, 5,000-এর বেশি আমি দিতে পারবো না। পালিত সাহেবের ভরাট গলাটা চিনতে অসুবিধা হলো না নির্মাল্যর। এবার অন্য লোকটা, মানে যার নাম রামচাঁদ, সে কি বলে শোনার জন্য কান খাড়া করল নির্মাল্য। কিন্তু একে লোকটার স্বর ঘরঘরে, তার উপর তার দেহাতি টানে হিন্দি বাংলা জগা খিচুড়ি। নির্মাল্য বিচ্ছিন্নভাবে তকলিফ, দেওয়া টেওয়া, 50,000, মহকা, এইরকম গোটা কয়েক শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। বলছো যখন, তখন 1,000 দিচ্ছি। মোটমাট ওই 6,000। খাঁটি জেট বলছো তাই তো? পালিতবাবুর গলা। প্রত্যুত্তরে রামচাঁদের জি সাহাব এবং খাঁটি স্টোন, এই দুটো কথা শুনতে পেল নির্মাল্য। এরপর ওরা আরও নিচু গলায় কথাবার্তা বলতে লাগলো। ওদের প্রায় মিনিট 3-এর কথাবার্তা থেকে নির্মাল্য 5.5, রঙ্গিনী এবং পেমেন্ট, এই 3টে কথা ছাড়া আর কিছুই আর উদ্ধার করতে পারল না। আর এখানে অপেক্ষা করাটা মোটেই নিরাপদ নয় বুঝে দ্রুত সেখান থেকে সরে পড়ল নির্মাল্য। এক ধরনের উদ্বেগ আর উত্তেজনায় মেশানো অদ্ভুত মানসিক অবস্থা এখন তার। শ্বাস প্রশ্বাসও পড়ছে দ্রুত। ফুলডুংরিতে আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সে নেমে এলো নিচে। দেওতা, জেড, রঙ্গিনী, 50,000, এই সমস্ত শব্দ তার মাথায় এখনও ঘোরাফেরা করছে। ব্যবসার কথাই হচ্ছিল ওখানে, কিন্তু সাধারণ কোনো ব্যবসা নয়। পালিতবাবুর কিসের ব্যবসা? স্টোনের? তাহলে ওনার কি জুয়েলারির দোকান? জেড অন্য একরকম স্টোন বা দামি পাথর, সেটা অবশ্যই ভালো জানে নির্মাল্য, কিন্তু রঙ্গিনীটা কি? এত অস্থিরতার মধ্যেও মোরগা লড়াইয়ের ব্যাপারটা ভোলেনি নির্মাল্য। ফেরার মুখে খানিকক্ষণ লড়াই দেখল সে, খুবই উপভোগ্য লড়াই। দুটো লড়ুয়ে মোড়ক যেন পুরনো আমলের 2 রোমান গ্ল্যাডিয়েটার। ওদের তাকানো, কলা কৌশল, ঘাত প্রত্যাঘাত তারিফ করবার মতো। হোটেলে ফিরতে প্রায় 12টা হয়ে গেল।
আর রোদের তামাটে উস্কো খুস্কো মুখের দিকে তাকিয়ে বিনায়কবাবু জিজ্ঞাসা করলেন, খুব ঘুরে এলি মনে হচ্ছে। কোথায় গিয়েছিলি? ওই তো ওই ফুলডুংরির দিকে। এতক্ষণ লাগলো ঘুরে আসতে? ফুলডুংরি তো বেশি দূর নয়। ওই মুরগা লড়াই হচ্ছে লাইনের ওই পারে, তাই দেখতে দেখতে দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, রঙ্গিনী কি? ও এখানকার লোকাল গডেস। তা হঠাৎ রঙ্কিনীর নাম? এমনি জিজ্ঞাসা করছিলাম। বিনায়কবাবু ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তারপর আস্তে আস্তে বললেন, নাকি কোনো গণ্ডগোল আছে? তোর সমস্ত কাণ্ড কারখানা দেখে ভয় করে নিমু। যেখানেই যাস ফ্যাসাদ বাঁধিয়ে বসিস। কোনো গোলমালে জড়িয়ে যাসনি তো? নির্মাল্য মনে মনে বলল, খুব একটা মিথ্যে বলনি তুমি, গোলমাল একটা হবে বটেই। বাইরে মুখে হাসি টেনে এনে সে বলল, না না, গোলমাল কোথায়, তুমি কিচ্ছু ভেবো না বাবা। সকালে নির্মাল্য ঠিক করেছিল সুবর্ণরেখার ধারে গিয়ে বিকেলে সূর্যাস্ত দেখবে। সুবর্ণরেখার তীরে একটা জায়গা আছে যাকে বলে সানসেট পয়েন্ট। ওখান থেকে সূর্যাস্তের দৃশ্য নাকি ভারী মনোরম। জায়গাটা এই হোটেল থেকে বড়জোর মিনিট 10 পথ। সুবর্ণরেখা বয়ে গেছে ঘাটশিলার একেবারে পায়ের কাছ থেকে। আশেপাশে চমৎকার ল্যান্ডস্কেপ, আর নদীটা নিজেই এত চমৎকার যেন ছবির মতন সুন্দর। নির্মাল্য এসে অবধি একবার মাত্র সকালের দিকে গেছে সুবর্ণরেখায়। তাতেই সে স্থির করেছিল বিকেলের দিকে মাঝে মাঝেই এখানে আসবে, কিন্তু আপাতত সেই সৌভাগ্য তার বোধহয় হবে না। বিশ্রীভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে অন্য ঘটনার সঙ্গে, আর যার আকর্ষণ অন্তত তার কাছে এখন সুবর্ণরেখার চেয়ে কম কিছু নয়। নির্মাল্য দুপুরটা খুব বাজে কাটল। অনেক হাঁটাহাঁটি হয়েছে সকালে, দুপুরে তাই ঘুম ঘুম লাগছিল। কিন্তু বৃথাই সে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিল। মনে দুশ্চিন্তা থাকলে ঘুম কাছে ঘেঁষে না। 5:30 কথাটা তার মাথায় ঘুরছে। সেটা কি আজ সন্ধে 5:30 নাকি ভোর 5:30? যাই হোক, অবিনাশবাবু তো পাশের হোটেলেই আছেন। ওর গতিবিধির ওপর একটু ওয়াচ রাখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিকেল 4:30 নাগাদ সে দেখল অবিনাশ পালিত হন্তদন্ত হয়ে সামনের রাস্তা দিয়ে চলে গেলেন। তার হাতে একটা মাঝারি আকারের ভিআইপি অ্যাটাচি। এর আধ ঘন্টা পরে বেরিয়ে এলো নির্মাল্য নিঃসারে। বাবা আর মা হোটেলের সামনের লনটায় অন্য বোর্ডারদের সঙ্গে গল্পগাছা করছেন। পাছে নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সেই ভয় ও চুপি চুপি বেরিয়ে এলো। একটা ব্যাপারে সে এখন নিশ্চিত, তা হলো রামচাঁদ অবিনাশ পালিতের যে কোনো সূত্রে চেনা জানা হলেও বন্ধু টন্ধু তেমন কেউ নয়। দুপুরে রাস্তায় বেরিয়ে অবিনাশ পালিতকে দেখতে পেয়ে বিনায়কবাবু জিজ্ঞাসা করলেন যে অবিনাশ পালিতের বন্ধু কোথায়। তখন উনি বলেছিলেন, না, সে আসেনি, আটকে গেছে অন্য কোনো কাজে। কথাটা কানে এসেছিল নির্মাল্যর, আর তার বুঝতে বাকি থাকল না যে বন্ধু আসার কথাটা একেবারেই মিথ্যা। বিকেলের দিকে ফুলডুংরিতে আসে অনেকে। কেউ বেড়ায়, কেউ ছবি তোলে। এদিকে সেদিকে ঘুরে খানিকটা সময় কাটিয়ে যখন নির্মাল্য পাহাড়ের কাছে এসে পৌঁছালো, সব দলই তখন ফেরার মুখে। দিনের আলো মরে এসেছে। মাঠে ঘাটে গোধূলিবেলার ছায়া। ফুলডুংরি প্রায় নিঃসার, নিস্তব্ধ।
নির্মাল্যর একটু ভয় ভয় করতে লাগলো বই কি। পকেটের ভেতর এখন সেই বাইনোকুলারটা আর নেই, তার বদলে আছে তার প্রিয় অস্ত্র, সেই হালকা হাতুড়িখানা। ছোট্ট কিন্তু মারাত্মক অস্ত্র সেটা। এটা সঙ্গে থাকলে বারবার সে বুকে বল পায়। পকেটে হাত ঢুকিয়ে হাতুড়ির মুঠটা চেপে ধরতেই বেশ একটা নির্ভরতা এলো তার মনে। যদিও ততটা সতর্ক হওয়ার দরকার ছিল না তার, তবুও সে ডুংরিতে ওঠার সাধারণ ব্যবহার্য রাস্তাটা এড়িয়ে একটা বিপদ ধরে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকল এবং পূর্ব দিকের পাশাপাশি দাঁড়ানো দুটো গাছের আড়ালে চুপচাপ গিয়ে অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে 5:18। সন্ধ্যার আবছা ক্রমশ দানা বেঁধে গভীর অন্ধকারে পরিণত হতে শুরু করেছে। হঠাৎ পাহাড়ের পশ্চিম কোণে পাথরের মধ্যে বুট জুতোর ঘসঘসানির শব্দ তাকে প্রচণ্ডভাবে চমকে দিল। কেউ আসছে। প্যান্ট শার্ট পরা কোনো লোক নিশ্চয়ই। বেশিক্ষণ লাগলো না, একটা কালো ছায়া ডুংরির ওপর উঠে এলো। চুরোটায় গাছপালা তেমন নেই বলে অন্ধকার তেমন ঘন নয়। নির্মাল্য সহজেই শনাক্ত করতে পারল যে মূর্তিটা অবিনাশ পালিতের। তার আবছা দীর্ঘ মূর্তি ডুংরির চূড়ার উপর দিয়ে হেঁটে উত্তর ঢালে অদৃশ্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপচাপ। দূরের অন্ধকারের আড়ালে কি ঘটল সে সেটা জানে না। আবার অবিনাশ পালিতকে চূড়ো দিয়ে হেঁটে আসতে দেখা গেল, কিন্তু মন্দ কপালার কাকে বলে। সে দাঁড়িয়েছিল পাকদণ্ডির রাস্তাটার কিনারা ঘেঁষে। হঠাৎ একটা পা পিছলে গেল তার, আর কয়েকটা আলগা নুড়ি পাথর গড়গড় করে গড়িয়ে গেল নিচের দিকে। কে কে ওখানে? কোন আদমি উধার? চেঁচিয়ে উঠলেন অবিনাশ পালিত। সঙ্গে সঙ্গে এক ঝলক আলো অন্ধকার ফুঁড়ে নির্মাল্যর পাশ দিয়ে বেরিয়ে গেল। সাথে সাথে সে বুঝতে পারল এখানে লুকিয়ে থাকার চেষ্টা করলে ধরা পড়ার সম্ভাবনাই বেশি। দুজন সমর্থ মানুষের সঙ্গে লড়াই দিতে হয়তো সে পারে, হয়তো জিততেও পারে, কিন্তু তাতে তার এখানে আসার উদ্দেশ্যটাই পণ্ড হবে। অপরদিকে রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করাও বোকামি। নিরুপায় হয়ে গড়ান বেয়ে নামবার চেষ্টা করল সে। এদিকটায় ফাঁকা মাঠ। মাঠ ধরে দৌড়ালে কোথায় পৌঁছবে তাও জানা নেই, কিন্তু অত শত ভাববার সময় এখন নয়। रामचांद तुम उधर जाओ। अरे पकड़ो उस लड़के को, पकड़ो जल्दी। নির্মাল্য উল্টে পাল্টে গড়িয়ে পড়ল ডুংরির নিচে। এদিকটা মোটামুটি খাড়াই আর গুঁড়ো কাকুরে ভরা, তাই রক্ষে নচেত হাড়গোড় পুরো ভেঙে চুরমার হয়ে যেত। চোট লেগেছে বেশ, কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় আর নেই। পায়ের শব্দ দ্রুত তেড়ে আসছে। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কোথা দিয়ে কোথায় যাচ্ছে সে জানে না, শুধু জানে থামা মানেই বিপদ। এমন সংকটেও তার মাথা অবশ্য বেশ কাজ করছিল। ডান হাতের লোকালয় রাস্তা আর বাঁ হাতে অনন্ত প্রান্তর, এটা সে ভোলেনি। আর এমন ম্যারাথন রেসও তার জীবনে প্রথম। পেছনে পায়ের শব্দ একটু পরেই থেমে গেল। সে বুঝল কেউ আর তাকে অনুসরণ করছে না। তবু পায়ের গতি সে একটুও শিথিল করল না, যতক্ষণ না সে হাইওয়ের ওপর এসে পড়ল। বাকি পথটুকু দ্রুত পায়ে হেঁটে যখন সে হোটেলে ফিরল, তখন তার জন্যে বাবা মা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। নির্মাল্য তখনও হাঁপাচ্ছিল। এই শীতেও সে একেবারে ঘেমে নিয়ে গেছে। একটুও যদি তোর কাণ্ডজ্ঞান বলে কিছু থাকে। এই বলে এক প্রস্থ বকাবকির জন্য বিনায়কবাবু যখন প্রস্তুত হচ্ছেন, হঠাৎ ছেলের বিধ্বস্ত মূর্তির দিকে তাকিয়ে কেমন যেন হতভম্ব হয়ে গেলেন। এসব কি? হ্যাঁ, এ কি চেহারা তোর? মুখে কালশিটে কোথাও মারদাঙ্গা করে এলি নাকি? নির্মাল্য কেমন একরকম করে হাসল।
সেই রকমই বাবা। কি হয়েছে খুলে বল। বিনায়কবাবু স্বাভাবিকই উদ্বিগ্ন। আমি তো তোকে আশেপাশে না দেখে থানায় খবর দিতে যাব ভাবছিলাম। বাবা, আমাদের একবার থানায় যেতেই হবে এক্ষুনি, নইলে আমার কথা কানে তুলবে না পুলিশ। পুলিশ? কী সব বকছিস আজে বাজে? পুলিশের কথা আসছে কেন? তোকে তো পাওয়াই গেছে। অত কথা বলার সময় নেই। অবিনাশবাবু এসে পড়ার আগেই আমাদের একবার থানায় যেতেই হবে। অবিনাশবাবু? উনি আবার কি করলেন? এক্ষুনি থানায় চলো, সেখানে গিয়ে সব বলবো। হোটেল ওয়েস্টার্নে এমন যে একটা পুলিশি হামলা হবে এটা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। রাত তখন 9টার মতো হবে। বোর্ডাররা যে যার ঘরে ঘরে খাওয়া দাওয়া সারছে। ঠান্ডার দিনের একটা নিজস্ব প্রভাবে হোটেলের খানিকটা শুনশান। এমন সময় বাইরে জিপ থামার বিজাতীয় শব্দে সকলে সচকিত হয়ে উঠল। মুহূর্তে খবর ছড়িয়ে গেল পুলিশ এসেছে। স্থানীয় থানার ওসি মিস্টার জিপি সীতারাম হোটেলের ম্যানেজারকে বিলক্ষণ চেনেন। ম্যানেজার তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, এত রাতে ব্যাপার কি সীতারামজি, এই অসময় আগমন? মিস্টার সীতারাম জানালেন পুলিশের কোনো সময় অসময় নেই। হোটেল ওয়েস্টার্ন যে একজন অভিজাত ক্রিমিনালকে আশ্রয় দিয়ে বসে আছে তা কি ম্যানেজারবাবু জানেন? ক্রিমিনাল আমার হোটেলে? আপনি নিশ্চয়ই স্বপ্নের করে কথা বলছেন, তাই না মিস্টার সীতারাম? দেখে বোঝা গেল এ কথা শুনে ম্যানেজার যথেষ্ট বিচলিত হয়ে পড়েছেন। ওসি করুণার সুরে হাসলেন, তারপর বললেন, আপনার কোনো দোষ নেই ম্যানেজার বাবু। আপনার পক্ষে তো সব মানুষকে চেনা সম্ভব নয়। মিস্টার পালিত বলে যে ভদ্রলোক কলকাতা থেকে এসেছেন, তার ঘর কোনটা? পরের ঘটনা সংক্ষিপ্ত। মিস্টার পালিত ঘরেই ছিলেন। পুলিশের হামলা স্বপ্নেও তিনি ভাবতে পারেননি। পুলিশকে ঠেকানোর বিস্তর চেষ্টা অবশ্য করলেন, কিন্তু ভিআইপি অ্যাটাচির ভেতরকার দামি প্রস্তর মূর্তিটা তার সব চারিজুড়ি ভেঙে দিল। অবিনাশ পালিত যাকে বলে বামাল সমেত ধরা পড়লেন। জেরার মুখে জানা গেল অবিনাশ পালিত তাঁর ছদ্মনাম। আসলে তিনি বালিগঞ্জের কোনো অজয় গোস্বামী। অবশ্য সেটাও তার ছদ্মনাম কিনা বলা যায় না। সে যাই হোক, অবিনাশ পালিত ওরফে অজয় গোস্বামী এত কাণ্ডের পরেও ভেঙে পড়েননি। মানুষটা যে সাধারণ পর্যায়ের অপরাধী নন তাতে সন্দেহ নেই। জেরা চলাকালে সহজ গলাতেই বললেন, আমাকে ধরা যে আপনাদের কর্ম নয় তাতে আমি নিঃসন্দেহ। এর পেছনে আসল লোকটি কে সেটা যদি দয়া করে আমাকে বলেন। এখন আর বলতে কোনো বাধা নেই। সে একটি বছর 17-ওর ছেলে। বলেন কি? সে কে? আপনার পাশের হোটেলেই তো উঠেছে। কি যেন নাম? হ্যাঁ, তার নাম হলো নির্মাল্য। ও, সেই ছেলেটি, বিনায়কবাবুর ছেলে। আচ্ছা, হ্যাঁ, ও খুব ব্রাইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ইস, বড্ড ভুল হয়ে গেছে। ওর সম্পর্কে আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। যাই হোক, ওর সঙ্গে একটু দেখা হবে কি? যদি একটু দেখা করিয়ে দিতে পারেন বড় ভালো হয়। এবার ওসি একটু চিন্তা করে বললেন, তা পারে। দেখুন মশাই, কোনো ট্রিক খেলবার চেষ্টা করবেন না। ভাববার কোনো কারণই নেই। আপনি তো রয়েছেন আমার সাথে। খবর যেতে দেরি হলো না। বিনায়কবাবু ছেলেকে নিয়ে হাজির হলেন। বেশ একটু উদ্বিগ্নই অবশ্য ছিলেন তিনি। তখনও তার ধারণা কোথাও একটা গন্ডগোল করে বসে আছে নির্মাল্য। অবিনাশ পালিতের সাচ্চার জেন্টলম্যানের চেহারার ভেতর একটা চোট ছেঁচড়া লুকিয়ে আছে, এটা বিশ্বাস করতে
তার মন সায় দিচ্ছিল না। ঘটনার পরিণতি দেখে তার বুকের ভেতর থেকে যেন একটা গুরুভার পাথর এবার নেমে গেল। কিন্তু অদ্ভুত বিষয়, নির্মাল্যকে দেখে অজয় গোস্বামী কিন্তু ক্রুদ্ধ বা বন্য হয়ে উঠলেন না। নির্মাল্যর কাঁধ চাপড়ে তিনি প্রশংসার সুরে বললেন, তুমি আমায় হারিয়ে দিয়েছ নির্মাল্য। তোমার বুদ্ধির পরিচয় পেয়েও তোমাকে খাঁটো করে দেখা আমার উচিত হয়নি। সন্ধেবেলা তুমি ফুলডুংরি গিয়েছিলে, তাই না? আশ্চর্য সাহস। দেখো, আমি সাধারণ চোর নই, ভুলের বশে এ পথে পা দিয়েছি। না, তোমার ওপর আমার কোনো রাগ নেই। কি জানো কেন রাগ হচ্ছে না? তুমি আমার বাইরের খোলসটাকে বিশ্বাস না করে ভেতরের বদমাইশটাকে খুঁজে বার করার চেষ্টা করেছ। খাঁটি গোয়েন্দার লক্ষণ এটা। তোমার বুদ্ধির কাছে আমার হার হয়েছে নির্মাল্য। বিনায়কবাবু হতভম্ব, এমনকি নির্মাল্য অবাক। অজয় গোস্বামী সকলকে বিস্মিত করে দিয়েছেন। পুলিশের জেরায় জানা গেল অনেক কিছু। অজয় গোস্বামী একসময় কলকাতার এক থানার পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ক্রিমিনালদের নিয়ে নাড়াঘাটা করতে করতে তাদের সঙ্গেই একসময় হাত মিলিয়ে বসেন। সেই অপরাধে তার চাকরি যায়। তখন তিনি ক্রিমিনালদের নিয়েই একটা চোরা কারবারি চক্র গড়ে তোলেন। বাইরের পরিচয়ে তিনি অ্যান্টিক ডিলার বা প্রত্নতত্ত্বের সংগ্রাহক। আসল কাজ নানা জায়গায় নানা এলাকায় ঘুরে দুষ্কৃতীদের দ্বারা প্রত্নতত্ত্ব অপহরণ করিয়ে বাইরের দেশগুলিতে প্রভূত মূল্যে পাচার করা। ঘাটশিলা থেকে মাইল 15 দূরের এক গ্রাম থেকে কদিন আগে বহুমূল্য জেট পাথরের যে রঙিনী মূর্তিটি অপহৃত হয়, সেটা ওই অ্যাটাচির ভেতরকার মূর্তিটাই। তারই নির্দেশে রামচাঁদ এবং তার দল মূর্তিটা মন্দির থেকে চুরি করে। রামচাঁদ একজন কুখ্যাত অপরাধী, একসময় কলকাতাতেই ছিল। সেই সুবাদেই অজয় গোস্বামীর সঙ্গে তার চেনা জানা। বর্তমানে ঘাটশিলা আর তার আশেপাশের অঞ্চলে তার কর্মকেন্দ্র। গয়া জেলা থেকে বেশ কটা দামি বুদ্ধমূর্তি সরিয়ে অজয় গোস্বামীর হাতে সে কদিন আগেই তুলে দিয়েছে। ধরা পড়ল রামচাঁদ। অজয় গোস্বামীর কাছ থেকে রামচাঁদের হাল হদিশ পেয়ে তাকে বেশ তৎপরতার সঙ্গেই গ্রেপ্তার করে পুলিশ। অজয় গোস্বামীর জবানবন্দি যে মিথ্যে নয়, সেটা রামচাঁদের কাছ থেকেই জানা গেল। ব্যাপারটা নিয়ে সবাই খুবই খুশি এবং অনেক হইচই হলো, সেটা বলাই বাহুল্য। নির্মাল্য তো রীতিমতো হিরো বনে গেছে। সকালবেলা বেড়াতে বেরোলে সবাই তাকে দেখিয়ে বলতে থাকলো, বাহাদুর ছেলে। কি বা বয়স তার, অথচ বুকের পাটা দেখো। আর নির্মাল্যর মতো এইসব ছেলেরাই তো দেশের ভবিষ্যৎ। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প ঘাটশিলায় দুর্ঘটনা। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।